আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ছাড়ো, ওসব কাটাছেঁড়া করে এসেছো, আমাকে ধরবে না, গা শিরশির করে ভাবলেই। আবির শুনল না কোনো কথাই, জ্বালাতন করার সুযোগ পেয়েছে। কোমর জড়িয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল। শাম্মার আরো রাগান্বিত মুখটা দেখতে পায়। আবির বলে, গিনি দেখো, আমার গা থেকে এখনো পচা কোনো গন্ধ পাওনি নাকি? জানো যে লোকটা মারা গেছে, সে 3 দিন ডোবায় ছিল। তারপর সে একজনকে খুন করে দিব্যি ঘুরে বেড়াচ্ছিল। যখন জানাজানি হলো, আমরা লেগে পড়লাম তার খোঁজে। এরপর আমরা তার লাশ পাই, তাকেও ভিকটিম ভাবলাম। পরে জানতে পারলাম লোকটা আত্মহত্যা করেছে ভয়ে। 3টে দিন ডোবায় ছিল, একদম বাজে অবস্থা ছিল তার। আমার নিজেরই হাত পা কাঁপুনি ধরে গিয়েছিল। গোল গোল হয়ে উঠল শাম্মার চোখ। লোকটার জন্য দুঃখ প্রকাশ করবে নাকি ভয় পাবে, এসব কাটাছাড়া একদম দেখতে পারে না সে। আবিরই আবার জবাব দেয়, পরে জানতে পারলাম এই মারা যাওয়া লোকটাই আসল অপরাধী। আমাদের হাত থেকে বাঁচতে জলে ঝাঁপ দেয়। দুঃখ প্রকাশ করার আর কোনো জায়গা নেই। অপরাধীর জন্য আবার কিসের মায়া? উপরে উপরে নিজেকে শক্ত দেখালেও ভীষণ রকমের ভীত শাম্মা। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে বাঁধন আরো শক্ত হলো। আবিরের মায়াভরা মুখ সম্মুখে নিজেকে আবিষ্কার করলে নড়চড় থেমে যায়। লোকটা কেমন করে যেন চায়। বয়সে ছোট এই বিষয়টা এতগুলো মাসে কখনো অনুভব হয়নি। যথেষ্ট ম্যাচিউর, সামলে নিতে জানে নিজেকে, সাথে তার গিন্নিকে। শাম্মা ভেবেই এসেছিল যে তাকে সামলাতে হবে উল্টো সবকিছু। এখানে এসে তার সব ধারণা ভুল প্রমাণিত হলো। পুরুষ মানুষ যখন দায়িত্ব কাঁধে তুলে নেয়, শেষ ক্লান্ত না হওয়া অব্দি ছাড়ে না। শ্যামসুন্দর পুরুষের মায়া ডুবে রইল দুটো নেত্র। ভারী নিঃশ্বাস এসে মুখ পিষ্ঠে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরে যায়। গাঢ় চুমো এঁকে দেয় শাম্মার ডান গালে, পরপর থুতনিতে। অধর ছুঁয়ে দিল আলতোভাবে। অতিরিক্ত ভালোবাসায় সিক্ত করে আবির কানে কানে এসে বলল, জানো গিন্নি, যারা আত্মহত্যা করে তারা কোনো দিন তৃপ্তি পায় না। তাদের আত্মাই পৃথিবীতেই ঘুরতে থাকে। বিশেষ করে তার সাথে যে মারা যাওয়ার পর তার পোস্টমর্টম করে। আমার ভীষণ ভয় করছে গিন্নি। পোস্টমর্টম তো আমি করেছি। 3টে মাস যাবৎ টানা ঘুম হচ্ছে না ঠিক মতো। বড়জোর 1 ঘন্টা, কখনো কখনো 2-3 ঘন্টা। শক্ত দেহটাও হাল ছাড়ল। ঘুম সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি। জোর খাটিয়ে এই কটা দিন চালিয়েছে নিজেকে। সে পারবে বললে আশ্বস্ত করেছে। সুভা ঘুমলে সুফিয়ান জেগে ওঠে, সুফিয়ান ঘুমলে সুভা। যত বড় হচ্ছে তত তাদের পেছনে সময় বেশি দিতে হচ্ছে। হয়রান ক্লান্ত স্বভাব। সাইফার অবস্থাও তাই। অপারেশনের ধকল যেতে না যেতেই সন্তানের দায়িত্ব। এভাবেই বুঝি তাদের বাবা মায়েরা তাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে। আজ 3 মাস পূর্ণ হলো তাদের। পুরো ঘর এলোমেলো থাকে। বাচ্চাদের কাপড় আর প্রয়োজনীয় জিনিসের ছড়াছড়ি। শাবাব আজ তাড়াতাড়ি বাড়ি ফিরল। সাইফার মুখের দিকে চেয়েছে ক্লান্ত নয়নে। মেয়েটির মুখে নাজেহাল অবস্থা। চোখের নিচে কালো দাগ শাবাবের অতটা বোঝা না গেলেও সাইফারটা স্পষ্ট। তারপরও হাসি মুখে তার ফিরে আসাকে স্বাগত জানালো। এখন তার পুত্রকন্যা তাদেরকে চিনতে শিখেছে, বুঝতে শিখেছে ধীরে ধীরে কে তাদের আপন। বিড়াল ছানা দুটো বড় হতে শুরু করেছে। শাবাব নরম গলায় প্রশ্ন ছুড়ে, তুমি খুব ক্লান্ত তাই না? আপনিও তো ক্লান্ত। আমার শরীরে যায়, আমার আপনারটা সয় না। শাবাব হেসে বলল, অবসেশন। অন্য লোকের প্রতি দেখায় অবসেশন। দুষ্টু গলায় বলল সাইফা। হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, চোখ দুটো তুলে দান করে দিব কোনো অন্ধকে, মুখ সেলাই করে রাখবো। সাইফা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলে ওঠে, বিকলাঙ্গ স্ত্রী চলবে? চলবে না, দৌড়াবে। আজ শাবাবের মন চাইল ভিন্ন কিছু। সাইফার মুখ পানে চেয়ে কিছু সময় ভাবলো নীরবে। দুজনকে দুকলে তুলে হাঁটতে শুরু করলো বাবা মায়ের ঘরের দিকে। দরজায় নক করতে পারছে না। পায়ের সাহায্যে কোনো রকম দরজা নক করলো, খুব সাবধানে। রুনা বেগম এবং লুৎফর বেগ উভয় উঠে আসেন। ছেলেকে তার দুটো ছানাকে একত্রে কোলে করে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক সুরে জানতে চাইল, কি হয়েছে বাবা? এক এক করে সুভার সুফিয়ানকে দাদা দাদির কোলে তুলে দিল। ফিরে গিয়ে বালিশ ফিডার এনে সেটাও এগিয়ে দেয়। শাবাব বলতে লাগলো, দাদা দাদির দায়িত্ব পালন করেন। আমি আর সাইফা ভীষণ রকম ক্লান্ত, একটা লম্বা ঘুম দিব। শাবাব লুৎফর বেগের দিকে চেয়ে বলল, আমাদের দুজনের মুখের দিকে চেয়ে আপনাদের একটু মায়া হয় না? রাত জেগে নাজেহাল অবস্থা, আর আপনি রাত জেগে টই টই করেন। একটু নাতি নাতনিদের দেখলেও পারেন। লুৎফর বেগ বলে ওঠেন, তোমাকে বলিনি আমি, ওদের আমার কাছে দাও। অসভ্য ছেলে আমার উপর দোষ চাপাচ্ছে। আজ দিলাম, খেয়াল রাখবেন। কান খাড়া আমার,
কান্নার আওয়াজ যেন না আসে। নিচ থেকে দরজা আটকে দিয়ে আনমনে হাসতে হাসতে চলে গেল নিজের ঘরের দিকে। সাইফাকে আটকে রেখে এসেছে। ফিরে এসে মুখখানা গম্ভীরতায় ভরে ওঠে। শাবাব ঢুকে দরজা আটকে দিল। আচমকা সাইফাকে কোলে তুলে নেয়, বিছানায় শুয়ে দিয়ে নিজেও শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। লাইট নিভিয়ে ঘোর আধারে ঠেকে যায় ঘরটা। শীতল অনুভব করছে শাবাব। সাইফা ছটফট করে বলে ওঠে, আমার বাচ্চারা কোথায়? দাদা দাদির কাছে। গাঢ় গলায় জবাব দিল শাবাব। ওখানে কেন? একা ঘুমোতে পারবে? পারবে। আমি পারবো না, নিয়ে আসুন। চুপ আহম্মক। দিন দিন মেয়ে থেকে মহিলা, মহিলা থেকে বুড়ি হচ্ছ। মগজটা তেমনই হয়ে যাচ্ছে। একদিন থাকুক ওরা দাদা দাদির কাছে। আলিঙ্গনের অভাব অনুভব করছে অনেকদিন যাবৎ। উষ্ণতা চাই। নানি বাড়ি যাওয়ার কথা শুনতেই যেন শাবাবের মাথায় বাজ পড়ল। বসে বসে ফুঁসছে বিছানার পাশের সোফায়। সাইফার বাবা মা এসেছেন। 4 মাসে একটাবার নানি বাড়িতে যাওয়া হয়নি সুভা আর সুফিয়ানের। তারা জোর করেনি। তাদেরও তো ইচ্ছে হয় মেয়ে আর নাতি নাতনিকে তাদের বাড়ি নিয়ে রাখুক। শাবাবের মধ্যে রাগের গোলা বর্ষণ হলেও নিজেকে দমিয়ে রাখলো। তার রাগ প্রকাশিত হলে সেটা নিতান্তই বাড়াবাড়ি হয়ে যাবে। অধিকার আছে তাদেরও, তবে মনকে মানাবে কি করে? বাড়ি ফিরে আজকাল নতুন অভ্যেসে পরিণত হয়েছে তারা। নিষ্পাপ মুখজোড়া না দেখলে অপূর্ণ রয়ে যায় 24 ঘন্টা। দুজনকে লাল সাদা রঙের কাপড়ে পুতুলের মতন করে সাজিয়েছে সাইফা, অথচ তার বাবা বেরং মনের অধিকারী, সর্বহারা। ধূসর কুচকানো শার্ট পরে এক পা তুলে সোফায় অবস্থানরত। শার্টের বোতামগুলো খোলা প্রায় অনেকটাই। সর্বসময় বিধ্বস্ত মনে হয় তাকে। পেঁচার মতন মুখটা। সাইফা ব্যাগপত্র গুছিয়ে এসে সামনে দাঁড়ায় এবং বলে, দ্রুত ফিরে আসবো। শাবাব ঘাড় বেঁকিয়ে চাইলো কাপড়ের ব্যাগের দিকে। গমগমে গলায় বলে উঠল, প্রিপারেশন দেখে মনে তো হচ্ছে না। বাচ্চাদের কাপড় বেশি নিতে হয়। কয় বছরের জন্য যাচ্ছ? কথার বিপরীতে তেড়া প্রশ্ন। 1 বছর। শাবাব সময় নিয়ে জবাব দেয়, আরেক বছর বাড়িয়ে দিলাম। 2 বছরের মধ্যে ফিরে আসবে। কথার ইঙ্গিত শাবাব ধরে ফেলে ঝটপট। সাথে শাবাবেরটা সাইফাও। ঠোঁটের কোণে হাসি ফুটতে চেয়েও ফুটল না। সে জানে তার সন্তানদের বাবার মনের অবস্থা। এটাও জানে আগ বাড়িয়ে বলবে না কখনো। নিচ থেকে এগিয়ে গেল। সামান্য ঝুঁকিয়ে ছাকড়া চুলগুলো কপালের সামনে থেকে সরিয়ে চুমু খায় বলে, আসি, অপেক্ষা করুন। ফিরে আসলে আমাদের 3 জনকে 3 গুণ ভালোবাসা দেবেন। তোমার ভাগে আর কোনো ভালোবাসা নেই। আমি অন্য একটা লোকের হাত ধরে পালিয়ে যাব। সুভা সুফিয়ানকে রেখে যেও। অনেক নিষ্ঠুর আপনি। সাইফার হাত টেনে ধরে চোখের পাতায় সেও চুমু এঁকে দেয়। কথার জবাবে বলে, জানি, আর তুমি সবসময়ের মতো নাহাম্মক। যেন কেউ হৃদয় চিড়ে নিয়ে গেল। আর নির্বাক চোখে চেয়ে দেখলো শাবাব। কিছুই বলতে পারল না, করতে পারল না। মনে পড়ল সেই 5 বছর আগের কথা। এভাবেই একাকী নিজের ফ্ল্যাটে পড়ে থাকতো। কোথাও কেউ ছিল না। হুট করে সেই দিনগুলোর কথা মনে পড়ছে কেন? হয়তো নিয়তি চাইছে নতুনত্বের মধ্যে পুরনো স্বাদটা যোগ করতে। শাবাব বাবা মায়ের কাছে গিয়ে বলল, আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি, আগামীকাল ফিরবো। কে জানে ঘরের কি অবস্থা। অনেক মাস পর তার ঠিকানায় আসা হলো রাত কাটানোর উদ্দেশ্যে। মাঝে মধ্যে এসেছে, কিন্তু দরকারে। একসময়ের প্রিয় বন্দুকটা রাখলো ঘরে এসে টেবিলের উপর। সাদা কাপড়ে ভালো মতন মুড়িয়ে রাখলো। পুরনো প্রেম ভোলা যায়। ঘরে ধুলো পড়েনি অতটা। রান্নার জন্য সে খালাকে রাখা হয়েছিল। সে এসে ঘর পরিষ্কার করে গিয়েছেন নিজে থেকে। ভালো মানুষ সে। তাকে ছুটি দেওয়া হলেও স্বেচ্ছায় কাজ করে দিয়ে যান মাঝে মধ্যে। না করলে একটাই কথা, তার বসে বসে কারো টাকা খাওয়ার ইচ্ছে নেই। ঘরের চাদর পাল্টে গোসলে চলে গেল শাবাব। লম্বা শাওয়ার নিয়ে ফিরে এসেছে। ভেজা শরীরে আলমারির লক খুলে সাইফা আর তার কাপড় সরিয়ে তার বাচ্চাদের কাপড়ের জন্য জায়গা করতে চায়। হয়ে উঠল না। কাপড় বদলে দ্রুত নিচে চলে গেল। এখানে আলমারির দোকান আছে একটা। নগদ টাকা তুলে দিয়ে রাতের দিকেই সুভা সুফিয়ানদের জন্য নতুন ছোট আলমারি ঘরে এনেছে। রাতের বেলায় যেন সব কাজ করার ধুম উঠল। পুরো ফ্লোরে ম্যাট্রেস বিছাতে হবে। ধীরে ধীরে দুজন বড় হচ্ছে। তাদের মূল আস্তানা হবে এই ফ্লোর। অর্ডার দিল ফোন করে। বিছানাও শক্ত। আসবাবপত্রের চারিকোণে নরম ফোনের আলাদা লেয়ার অবধি লাগায়। সব কিছু করতে করতে রাতের প্রায় 12টা। ক্লান্ত করেছে নিজেকে ইচ্ছাকৃত। দ্রুত তন্দ্রায় এসে যেন হানা দেয়। বাচ্চাদের কথা মনে করে মনে বিষাদ শোয়ার পূর্বে ঘুমে তলিয়ে যেতে চায়। হলোও তাই। সারা বিছানায় হাত পা ছড়িয়ে গভীর নিদ্রায় মগ্ন হয়ে পড়ে শাবাব। ভালো খারাপ মিলিয়ে চলছে টোনাটুনির সংসার। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে। তবে আজ ঘাড়ে অনেক কাজ। শুক্রবারের দিনটা সাম্মাত ছুটির দিন হলেও আজ কোনো ছুটি নেই। নতুন সংসারে সবার আবদারে মির্জা এবং ফাহাদকে দাওয়াত করা হয়েছে।
শাবাবকে অনেক বলার পর আসতে রাজি হয়েছে সে। দুপুরে খাবারের আয়োজন করেছে বর আর গিন্নি মিলে। ঠিক সেই মুহূর্তে ফাহাদ, অথই এবং মির্জা রুবি এসে হাজির। মির্জার ছেলেটা অল্প অল্প করে হাঁটতে শিখেছে। এসেই ঘরে টুকটুক করে হাঁটতে লাগলো। পুরো ঘরে হইচই ছড়িয়ে পড়ল তার আগমনে। আবির খাবার টেবিলে সাজিয়ে মির্জার ছেলে মাহিরকে নিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়ে। শাম্মা চোখ পড়েছে তাদের দুজনের দিকে। এজন এক সুন্দর দৃশ্য। কান্না থামাচ্ছে, সামলে নিচ্ছে, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। কিছুটা মন খারাপ গ্রাস করে বসে শাম্মার মনে। এক দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে উঠল, তোমার এই ইচ্ছেটা দ্রুত পূরণ হোক, আমাদের ঘরটা আলোকিত করুক কেউ। ঠিক তখনই শাবাব এসে হাজির। সব সময়ের মতোই বিধ্বস্ত অবস্থা। এসেই কোনো দিকে না চেয়ে খাবার টেবিলে এসে বসে বলল, ক্ষুধা পেয়েছে, দ্রুত খাবার সার্ভ করো। মির্জা ফোড়ন কেটে বলল, বোনের বাড়িতে এসেছ, তাও এই অবস্থায় এসেই খাবার খেতে বসে গেলে? তোমার মধ্যে কোনো সামাজিকতা নেই শাবাব? নেই, আমি অসামাজিক। একে একে সকলে খাবার টেবিলে এসে বসে। ফাহাদ শাবাবের দিকে ভালোভাবে খেয়াল করলো, প্রশ্ন করলো, স্যার আপনাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? ক্লান্ত মনে হচ্ছে, কতদিন ঘুম হয়নি। মির্জা হাসতে হাসতে বলে ওঠে, বউ বাচ্চা ছাড়া ঘুম হয়? তুমি এসব বুঝবে না নতুন জামাই। উপস্থিত সকলে মুখ চেপে হাসে শাবাবের দৃষ্টির অগোচরে। আসলেই সে বউ বাচ্চা ছাড়া ভালো নেই। মুখে সেই ছাপ স্পষ্ট। স্বীকার করবে না সেটাও জানা আছে। মির্জার মোড় ঘুরল আবির আর শাম্মার দিকে। নতুন সংসারে প্রথমবার এসেছে, বলে উঠল, নতুন সংসার খুব ভালোই সাজিয়েছ আবির ম্যান। এবার নতুন মেহমান আনার ব্যবস্থা করো। আবার খানিকটা লজ্জাবোধ করে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ভাগ্যের শাম্মা এখানে নেই। সুযোগ বুঝিয়ে আবিরকে একা পেয়ে কথা তুলেছে। তবে জবাব দিল শাবাব, বলে উঠল, তোমার চাকরি ছেড়ে দেওয়া উচিত মির্জা। মির্জা অতি উৎসাহিত হয়ে জানতে চাইল, কেন কেন? অপরাধ তদন্ত বিভাগের চাকরি ছেড়ে হয়তো ম্যারেজ ব্যুরো খুলে বসো, নয়তো পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরির আবেদন করো। তোমার এসবে ইন্টারেস্ট বেশি। আমি না থাকলে তোমার বিয়েটাও হতো না, আজ 2 বাচ্চার বাপ হতে পারতে না। শাবাব তির্যক দৃষ্টি ছুড়ে মির্জার দিকে। তারা দুজনে কাজ ব্যতীত মুখোমুখি আছে, আর তর্ক হবে না এটা অসম্ভব। সেখানে নীরব দর্শক ফাহাদ। অথই রুবি শাম্মার সাথে গল্পগুজবে ব্যস্ত। শাবাব উঠে দাঁড়ায়। হাত ধুয়ে এসে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে মির্জা আবার ডেকে উঠে বলে, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। শাবাব জবাব দেয়, আমাকে খেতেই ডেকেছে, খাওয়া শেষ, চলে যাচ্ছি। তারপর ফর্মালিটি দেখিয়ে একটু বসতে পারো। বোনের বাড়িতে কিসের ফর্মালিটি? হ্যাঁ, ফর্মালিটি দেখে অতিথিরা। মির্জা বুঝলো এখানে কথা বাড়িয়ে লাভ নেই। বেচারার মন মেজাজের হাল খুবই খারাপ। এই অল্প সময়ের দূরত্বে এই অবস্থা। তর্কবিহীন যেতে দেওয়া হয় তাকে। মন টিকছে না, একেবারেই টিকছে না। এমনিতেই তার স্বভাবে বিরক্ত সকলে। 2 দিন যাবৎ মুখ দিয়ে আরো ছুরি চলছে। ছেলের এই অবস্থা বুঝতে পেরে রুনা বেগম লুৎফর বেগকে যত সম্ভব দূরে রেখেছেন শাবাবের কাছ থেকে। এরা একে অপরের মুখোমুখি হলেই কাণ্ড ঘটবে। 2 দিন কেটেছে 2 বছরের মতন। এখনো আসার কোনো নামগন্ধ নেই। কোনো রকম রাগ সংবরণ করে ঘরে এসে বসে রইল। হাসপাস করতে করতে কলিং বেল বেজে ওঠে। শাবাবের ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠেছে। হুট করে যেন কি হলো, দ্রুত উঠে দরজার দিকে এগিয়ে যায়। এক প্রকার দৌড়ে গিয়েছে। রুনা বেগমের পৌঁছানোর পূর্বেই শাবাব দরজা খুলে দিল। না, তার মনের সুপ্ত বাসনা পূর্ণ হয়েছে। আশা ভুল নয়। তার হৃদয়ের 2টো অংশকে নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে আছে সাইফা, সাথে সাইফার বাবা। মেয়েকে দিতে এসেছেন। ঠোঁটে চওড়া হাসি ফুটেছে কখন শাবাব নিজেও জানে না। দীক্ষণ কিছু চিন্তা না করেই দুজনকে স্ট্রোলার থেকে 2 হাতের সমস্ত বল প্রয়োগ করে বুকে জড়িয়ে নেয়। শ্বশুরকে সালাম জানিয়ে ভেতরে নিয়ে এলো। আপাতত এই দুজন ছাড়া আশপাশের সব জীব বস্তুর সম্পর্ক তুচ্ছ। প্রাণ ফিরে পেয়েছে যেন। একাধারে শতাধিক চুমু গেল দুজনের গালে, সবার চোখের অন্তরালে। শ্বশুরকে বিদায় দিয়ে ঘরে এসেছে ঘণ্টাখানেক হলো। সুভার সুফিয়ানের জায়গা হয়েছে বাবার বুকের উপর। দুজনকে শুয়ে নিজেও চোখ বুজেছে। সাইফা ঘরে এসে এই দৃশ্য দেখল। চিত্তমুগ্ধ হয়ে চেয়ে রইল 3 জনের দিকে। এগিয়ে এসে শাবাবের কপালে হাত রাখতেই খানিক ধরফরিয়ে উঠে শাবাব বলে, একদম ওদের ছুঁবে না। এতদিন একাকে অনেক রাজত্ব চালিয়েছ। শাবাবের কড়া আদেশী ভঙ্গি দেখে সাইফা বলল, আমি ওদের নিতে এসেছি। মনে তো হলো সেটাই। সাইফা বুকে হাত বাঁধে সোজাসুজি শাবাবের উদ্দেশ্যে বলে উঠল, ওরা দুজন আপনাকে কত দুর্বল আর ভীত করে তুলেছে, আপনি কি সেটা অনুভব করেছেন? মাত্র 2 দিন ছিল না, এতেই নিজের কি অবস্থা করেছেন। আমি ছুতে এসেছি বলে ভরকে উঠেছেন, অথচ এক সময় সবাইকে দাবিয়ে বেড়াতেন।
সাইফার কথায় স্তব্ধ হলো শাবাব, কোনো জবাব নেই তার কাছে। ঠিক তখনই সুফিয়ান জেগে ওঠে। শুভ বাবার টি শার্ট খামছে ধরে দিব্যি ঘুমে মগ্ন। সুফিয়ান আজকাল আগের তুলনায় বেশি নড়চড় করে। নড়ে চড়ে শাবাবের গালের কাছে এসে হাজির হলো। নরম তুলতুলে ছোট্ট ঠোঁট এগিয়ে দিল রুক্ষ গালের দিকে। অবুঝ শিশু না বুঝেই ঠোঁটের বিচরণ চালাচ্ছে। তৎক্ষণাৎ ভিজে উঠল শাবাবের গাল। শাবাবের এই অনুভূতিটাও প্রথম। শিরশির করে উঠল দেহ ভালো লাগায়। তার ছেলে প্রথমবার নিজে থেকে চুমু খাচ্ছে তাকে। সেও বোধহয় দূরত্ব মানতে পারেনি। আদরে ভরিয়ে দিয়ে শোধবোধ করে নিতে চাইল। শাবাব সাইফার দিকে চেয়ে প্রশ্ন করল, ওকে আমাকে চুমু খাচ্ছে সাইফা? সাইফা মুখ টিপে হেসে বলল, কামড় দেওয়ার চেষ্টা করছে, দাঁত ওঠার সময় কাছাকাছি। ভাগ্যিস নেই, না হয় আজ রক্ষে ছিল না। এতটুকু বাচ্চার কামড়ে কি বা হবে? জনাব, বাচ্চাদের দাঁত বড় মানুষের চেয়ে বেশি ধারালো হয়। রেডি থাকুন। নিত্য নতুন অভিজ্ঞতার মধ্যে নিজেদের মাঝেও পরিবর্তন লক্ষ্য করছে শাবাব সাইফা। তার ছানাপোনারা একটু একটু করে বসতে শিখছে। বিছানায় এক মুহূর্তের জন্য টিকতে চায় না। গড়াগড়ি খেতে থাকে এদিক ওদিক। দুষ্টমির চরম সীমায় সুফিয়ান। সুভাইয়ের কোকড়ানো চুলগুলো তার মূল হাতিয়ার সময় সুযোগ পেলেই টেনে দেয়। পাল্টা আক্রমণের শিকার হয়। সুবা তার ডান গালে খামচি বসায় বিরক্ত করার দায়। শান্ত বাচ্চাকে এক মুহূর্তের জন্য ঠান্ডা থাকতে দেয় না চঞ্চল সুফিয়ান। দুজনেরই দাঁত উঠেছে। সাইফার কথা মতো তাদের ধারালো দাঁতের সর্বপ্রথম শিকার হয় শাবাব নিজে। মা আর দাদু সম্মিলিতভাবে দুজনকে গোসল করানোর দায়িত্ব কাঁধে তুলে নেয়। ছোট্ট টাবে বসিয়ে গোসল করানো হচ্ছে সুভা আর সুফিয়ানকে। শাবাব নীরব দর্শক, দেখছে আর টুকে টুকে রাখছে মস্তিষ্কে। কিভাবে কি করতে হবে ওই বাড়িতে দুজনকে একা সামলানো সাইফার একার পক্ষে সম্ভব নয়। সাইফা বলল, পানি দেখলে হুঁশ থাকে না দুজনের। দেখেন কি খুশি। রুনা বেগম জবাব দেন, পুরোপুরি শাবাবের মতন হয়েছে। ওকে যখন ছোটবেলায় গোসল করাতাম, যতক্ষণ পানিতে থাকতো ততক্ষণ চুপ। গোসল শেষ, ওর কান্নাকাটি শুরু। সেই মুহূর্তে সুফিয়ান চেঁচিয়ে ওঠে। পানিতে হাত চাপড়ে বা 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 শব্দ উচ্চারণ করে নিজের মতোই খেলায় মগ্ন। তাকে দেখে বেগ পেল সুবাহ। নিজেকে যতটা চুপচাপ দেখায় ততটা সে নয়। ভাইয়ের দেখা দেখি পানিতে হাত চাপড়াতে চাপড়াতে সেও নকল করলো ভাইয়ের সুর। দুজনের একত্রিত চেঁচামেচিতে শাবাবের মস্তিষ্কে আঘাত করেছে শুধু একটা শব্দ, সেটা হচ্ছে বাবা। খেলার ছলে মুখ ফুটে যে শব্দ উচ্চারণ করেছে সেটা শাবাবের মধ্যে ঝড় তোলে। সে তার অনুভূতিগুলোর কোনো নাম খুঁজে পায় না, প্রকাশ করার ভাষা খুঁজে পায় না। চোখ জোড়া খিলখিল করে হাসতে থাকা দুজনের দিকে রুনা বেগম বললেন, দেখো, আমার দাদু ভাই আর দাদুমণি বাবা ডেকেছে। শাবাব, শুনেছ? বিমূঢ় শাবাবের দিকে। সর্বদার ন্যায় সে নীরব চুপচাপ মূর্তি হয়ে বসে আছে। জবাব এলো না কোনো তার তরফ থেকে। বাচ্চা দুটোও তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আকস্মিক শাবাব উঠে দাঁড়ায়, কিছু না বলেই স্থান ত্যাগ করলো। তার চলে যাওয়া রুনা বেগম ও সাইফা দুজনেই আন্দাজ করতে পারেন। সুবা সুফিয়ানকে তোয়ালেতে পেঁচিয়ে বিছানায় শুয়ে দিয়ে রুনা বেগম সাইফার উদ্দেশ্যে বলেন, শাবাবের কাছে যাও। ছেলেটা প্রকাশ করতে পারছে না আমি জানি, এই জন্য চলে গেছে। আমি ওদের দেখছি। এই সুযোগটাই চাচ্ছিল সাইফা। কোনো দিকে না চেয়ে সোজা গিয়ে হাজির হলো ছাদে। সে জানতো এই রুষ্ট মানবকে এখানেই পাওয়া যাবে। কদমের দ্রুততা বাড়িয়ে শাবাবের পাশে গিয়ে হাজির। রেলিংয়ে হাত ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে আছে। সাইফার উপস্থিতি উপলব্ধি করতে পেরে ঘুরে তাকায় তার দিকে। কাছে এসে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। সময় নিয়ে বলল, আমি কেন আমার মধ্যে চলমান এত এত অনুভূতিগুলা চেয়েও ভাষায় প্রকাশ করতে পারছি না। শব্দকো স্বভাব অনুভব করছি। আমি বোঝাতেও পারছি না আমি কত খুশি, কত আনন্দিত। এখন মনে হয় আমার ব্যক্তিত্ব তোমাদের মতোই হওয়া উচিত ছিল, অন্তত নিজেকে উজাড় করতে পারতাম। গুটি গুটি পায়ে হাঁটা শিখেছে দুগ্ধপোষ্য দুই বিড়াল ছানা। ক্ষুদ্র পায়ে বল পেয়ে এদিক ওদিক ছোটাছুটির প্রয়াস। পড়ে যায় তবে থেমে নেই, ঘাট নেই প্রয়াসে। উদ্দাম উৎসাহী। বাবা ডাক ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু তার বাবা সময়ের পূর্বে আসে না। আজকাল মাকেও তেমন দেখা যায় না। পুরো বাড়ি জুড়ে ছোটোখাটো খেলনার ছড়াছড়ি। স্বভাবের ছায়ার রূপে তার কন্যা আজও গম্ভীর, আর মায়ের রূপে চঞ্চল পুত্র। মা ডাকতে শুনতে না পারার ক্ষেত কাটে না সাইফার। কপাল চাপড়ায় আর শাবাব আলগোছে হাসে। দাদা দাদিকে এই বয়সে নাকানি চুবানি খাইয়ে চাচ্ছে বাবা মায়ের অনুপস্থিতিতে। দুজনই এখন কাজে ব্যস্ত। লম্বা ছুটি কাটিয়ে সাইফা যোগ দিল কাজে। লুৎফর বেগেলেন হাতে দুটো পাত্র নিয়ে। সেরেলাক এনেছেন দুজনের জন্য। দুজনকে জমিনে খেলনা নিয়ে শান্ত হয়ে বসে থাকতে দেখে অনেকটা অবাকই হন।
আবারও স্বস্তিও পান। এভাবেই শান্ত থাকলে খাওয়ানো যাবে। লুৎফর বেগ দুজনের মাঝখানে বসে ডাকলেন, দাদু ভাই, দাদুমণি, এই দেখো কি এনেছি, খিদে পেয়েছে। আওয়াজ চেনে আজকাল তারা। দাদার আওয়াজে সুভা ঘুরে তাকালো। কোকড়ানো কালো চুল, ছুটি করা আর শাবাবের সাথে সম্পূর্ণ মিল তার চেহারার। কিছুটা থমথমে, চেয়ে গুরুত্বহীনভাবে মুখ ঘুরিয়ে নেয়। সুফিয়ান দাদা ভাইয়ের উরু চেপে উঠে দাঁড়ালো। খাবারের পাত্রের দিকে উকি দিয়ে চোখ বুলিয়ে দ্রুত সরে যায় সামনে থেকে। এখন সময় পালানোর। তার প্রতিদিনের কাণ্ড এটা। খাবারের গন্ধে পালাই পালাই অবস্থা। রুনা বেগম সুভাইয়ের খাবার খাওয়ানোর দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়ে বললেন, পুরুষ মানুষের কাজ করো। যাও, ওই দুরন্ত বাচ্চার পেছনে দৌড় লাগাও, শরীরের জং ছাড়বে। লুৎফর বেগও জুটে গেলেন কাজে। এটা তার প্রতিদিনের ডিউটি। সুফিয়ানকে খাওয়ানো কোনো যুদ্ধের চেয়ে কম নয়। খাবার মুখে তুলে আর ফেলে দেয়। তাকে তার প্রিয় খেলনা হাতে দিয়ে বিছানায় নিয়ে বসলেন, বললেন, তোমার বাবা যদি জানতে পারে তোমাকে আমি খাওয়াইনি, আমার সাথে সাথে তোমাকেও বকা দিবে। দ্রুত খাও, দেখো আজ নতুন রেসিপি করেছি। নতুন রেসিপি শুনেই আত্মা কেঁপে উঠল রুনা বেগমের। হন্তদন্ত হয়ে বললেন, নতুন রেসিপি মানে কি মিশিয়েছ? আরে আমি তো এমনিতেই বলেছিলাম ওকে ভুলিয়ে ফুসলিয়ে খাওয়ানোর জন্য। ও, আর সে তোমার কথা বুঝেছে, তাই না? থম মেরে রইলেন লুৎফর বেগ। সত্যিই তো, সে তো সোজা কথাই বুঝবে না। ভুলানো ফুসলানো তো কথা তো দূরের কথা। হুট করে নাদান মুখ বানিয়ে সুফিয়ান বলল, বাবা। হ্যাঁ হ্যাঁ, বাবা আসবে, তুমি খাও। সুভাও কম যায় না। খাবারের সময় কোনো বিরক্ত করে না। সব খাবার মুখের কোণে জমিয়ে নাক ফুলিয়ে রাখে। একটু একটু করে ঘন্টাখানেক সময় দিতে হয় তাকে। গাড়ির হর্নে কান খাড়া হলো দুজনের। এই আওয়াজ ভারী পরিচিত। চুপচাপ থাকা সুভা ছটফট শুরু করলো। সুফিয়ান হামাগুড়ি দিয়ে বিছানা থেকে নেমে যাওয়ার চিন্তা ভাবনায় আছে। তাদের বাবা মা এসেছে। দূর থেকে টান অনুভব করে ফেলে মুহূর্তেই। এখনও পুরোপুরি হাঁটতে জানে না। পড়ে যায় কয়েক কদমে, তবে চিনে ফেলেছে বাড়ির আনাচে কানাচে। দরজার দিকে চেয়ে চেঁচামেচি শুরু করলো। ছোট্ট দুজোড়া পা দরজার দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। রুনা বেগম আর লুৎফর বেগ তাদের হাঁটায় বাধা দিলেন না, উল্টো আঙ্গুল এগিয়ে দিলেন। দুজন দাদা দাদির আঙুল চেপে দরজার দিকে এগিয়ে গেল। কে কার কোলে চড়বে এই নিয়ে এখনই দ্বন্দ্ব। শিশু মস্তিষ্ক সেটা বুঝে উঠতে পারল না, তবে তার বাবা মা জানে। ধাঁধার সমাধান করে সুভাকে কোলে তুলেছে শাবাব আর সুফিয়ানকে সাইফা। প্রতি সন্ধ্যায় বাড়ি ফেরা উৎসবের চেয়ে কম নয়। যত বড় হচ্ছে দুজন, বাড়ি ফেরার তাড়া বাড়ছে শাবাব সাইফার। অনেকটা সময় হয়েছে এই বাড়িতে। ওই বাড়িতে যে আয়োজন করেছিল তার পুত্রকন্যার জন্য, সে আয়োজনই রয়ে গেছে। আরও একটু বড় হলে ফিরবে তাদের আসল বাসস্থানে। সুফিয়ান সাইফার কোল থেকেই শাবাবের শার্ট টেনে ধরল। সুভা যেন তেতে ওঠে। রাগে মুখ বানিয়ে সুফিয়ানের হাত ছাড়ানোর চেষ্টা করলো। সাইফা বলে ওঠে, আজকালের বাচ্চারা কম্পিউটারের চেয়ে কম না। কিভাবে বুঝে গেল? আবার হিংসেও করছে। শাবাব জবাব দেয়, মায়ের কম্পিউটারের প্রতি অ্যাডিকশনের ফল। ওটা আমার কাজ। দিন শেষে এখানেই শান্তি। ফ্রেশে দুজনকে বুকে জড়ানো ছাড়া যেন পৃথিবীতে আর কিছু বাকি নেই। তাদের ছোট ছোট ডাক, তাদের কিছু অবধ কর্মকাণ্ড। জন্ম দিয়েছে মা, তত্ত্বসত্ত্বেও তার বাবা ভক্ত। ঘুমানোর সময় আবার মাকে ছাড়া দিন দুনিয়ার কিছু মনে থাকে না। সুফিয়ান শাবাবের শার্ট ধরে টানছে। দুজনকে দু হাতে আগলে ধরার পরও শাবাব বলল, কি বাবা? সুফিয়ান চেঁচিয়ে বলল, বাবা। শাবাব চুমু খায় সুফিয়ানের গালে। সুফিয়ান গাল মুছে ফেলল তার হাত ঘষে। কামড় বসিয়ে দেয় বাবার গালে। এমন আক্রমণে ব্যথা কাতর শাবাব। বিচার দিল তার মেয়ের কাছে। দুষ্টমের স্বরে বলল, তোমার ভাই আমাকে কামড়ে দিয়েছে, দেখো, বাবাকে আদর দাও। সুভাইয়ের হাত টেনে নিজের গালে রাখলো, নিজেই বুলিয়ে দিতে লাগলো। সুভা বুঝতে পারে। সেও ছোট ছোট দুহাতে বাবার গালে হাত বুলোতে শুরু করলো। সাইফা আসে কোমরে হাত রেখে বলে, বাবা আর বাচ্চাদের ঢং দেখে বাঁচি না। এখানে যে একজন মা নামক প্রাণী আছে, যে 9 মাস পেটে ধরেছে, কাটা ছেঁড়া করিয়েছে, তার চিন্তা করো। শাবাব বলল, রতনে রতন চেনে, তোমারে কেউ চেনে না। প্রার্থনায় ছিল আবিরের ইচ্ছে পূরণ হোক।
শাম্মার খুব করে চেয়েছিল। আধুনিকতায় যত উন্নত হয়েছে পৃথিবী ততটাই অসুখে ভুগছে, তবে ভালোবাসার যত্নে জয়যুক্ত হয়েছে তারা। হাসপাতাল দুর্ঝপ ছিল নীরবে, চেষ্টার ফল হিসেবে পেয়েছে। পুরুষ মানুষের কান্নারত কণ্ঠ শাম্মার বুকে ঝড় তুলেছিল। ভেবে নিয়েছিল খারাপ কিছু হতে চলেছে অথবা হয়েছে, তবে ভুল প্রমাণিত করলো আবির তাকে। বুকে জড়িয়ে বলল, আমি যখন সব হারাই তখন আমার বোঝার বয়স ছিল না। আমি জানতাম না রক্তের বাঁধন ছিঁড়ে গেলে কেমন অনুভূতি হয়। দিব্যি ছিলাম নিজের জীবনে মগ্ন। মাঝে মধ্যে অল্প খারাপ লাগতো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এ সবারই বাবা মা নামক সম্পর্কটা বর্তমান আছে, আমার নেই। পরবর্তীতেই খারাপ লাগা বেশিক্ষণ থাকতো না, যতক্ষণ খালামণির মুখ দেখতাম। তার আঁচলে বড় হয়েছি। আসল ধাক্কা তো সেদিন খেলাম যেদিন ডাক্তারি লাইনে থাকা সত্ত্বেও চিকিৎসা করতে পারলাম না। খালামণির ছেড়ে চলে গেলেন। 24 বছর বয়সে নিঃস্ব হয়েছি। একাকিত্ব কাকে বলে বুঝতে শিখেছি। তারপর এলাম নতুন কর্মসংস্থানে। মানুষগুলোর সাথে মিশলাম, জানলাম, বুঝলাম। তখন দেখলাম প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা, কষ্ট আছে। নিজেকে আর ব্যতিক্রম মনে হয়নি জানো। আমার সাথে যিনি থাকতেন রুমে, সে তার গল্প শোনাতেন। আর তখন থেকে আমার দিনরাত উভয়ই মানুষগুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। আবার একটু থামে, গলাটা বোধহয় শুকিয়ে গেছে। শাম্মাকে জড়িয়ে ধরল, আরো শক্তি প্রয়োগ করে বলল, আমি মানুষ দেখেছি শাবাবের মতন রাগী আর খাঁটি মানুষ। আমি মির্জার মতন মজার আর প্রাণোচ্ছল মানুষ দেখেছি। আমি ফাহাদের মতন বোকা শোকা ছেলে দেখেছি। নিজেকে আর দেখতে ইচ্ছে হয়নি, কারণ নিজের অন্তর গহ্বরে চাইলেই আমি অন্ধকার দেখতে পেতাম। তবে যেদিন তোমাকে দেখলাম তখন নিজের দিকে চেয়েছি। আয়নার দিকে চেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি নিজেকে। কি কমতি আমার মধ্যে, কি ভালো। ঠিক সেই দিন এক সরু রেখা দেখতে পাই আমার চিত্তে, আলোর রেখা, যা সময়ের সাথে উজালা করতে থাকে হৃদয়ে। আমি আনমনে ভেবে রেখেছিলাম তোমাকে, জোর প্রয়োগ করিনি পাওয়ার। তখন আমি নিজের ব্যক্তিত্ব বিচার করে ভাবলাম হয়তো আমি আত্মত্যাগী। আমি যা ভেবেছিলাম ঠিক তার উল্টোটা হয়। আমি কোনো এফোর্ট দিইনি, ভেবেছিলাম পাবো না তোমাকে। শাম্মা আবিরের মুখ তুলে ধরল, বাচ্চাদের মতন কান্না করছে। দুহাতে মুখ মুছে দিয়ে বলল, বাচ্চাদের মতন কান্না করছো? জানো না এই সমাজে গুণীজনেরা কি বলে? পুরুষের কাঁদতে নেই। আবির হেসে জবাব দেয়, পুরুষ মানুষের কান্না দেখার সৌভাগ্য দুজন বিশেষ নারীর হয়, জন্মের পর মায়ের আর মৃত্যুর আগে স্ত্রীর। বাকশূন্য হয়ে পড়ল শাম্মা। এই তো কেঁদে কেটে নাজেহাল অবস্থা করে ফেলছিল, এখন আবার হাসছে। আবির পুনরায় বলে, তোমারও কান্না দেখার সৌভাগ্য হবে গিন্নি। তোমার সন্তানের প্রথম কান্নার আওয়াজ শোনার সৌভাগ্য তোমারও খুব শীঘ্রই হবে। মনে পড়ল সে আগের কথা। 2 মাসের বাচ্চাটা ছিল পুরোপুরি অপরিপক্ক, ছোট্ট একটা ভ্রূণ। তার প্রতি কতই না আবেগ সৃষ্টি হয়েছিল শাম্মার, কতটা কেঁদেছিল তাকে হারিয়ে। আজ ফের আসছে, সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল। দুরু দুরু কম্পিত হলো হৃদপিণ্ড। নিজের ভাইয়ের মতোই বিমূঢ়তা। আবির বুঝতে পারে, বলে ওঠে, যে আসতে চেয়েও আসেনি সেই ফিরে আসছে। জানো গিন্নি, সৃষ্টিকর্তা চায়নি ওই নিষ্পাপ বাচ্চাটা কোনো খারাপ মানুষকে নিজের বাবা হিসেবে চিনুক, তার জীবন নরক হোক। তাই ফিরিয়ে নিয়েছিল। যখন উচিত সময় উচিত মানুষের হাতে আসছে, বলো আমি একজন ভালো মানুষ না? বলে হেসে ওঠে আবির, সাথে শাম্মাও। আবির মিষ্টি নিয়ে হাজির হয়েছে বুড়োত। সম্পর্কে আর বয়সের স্বভাবের বড় হলেও মিনমিনে একটা সুর সবসময় বিরাজমান ছিল আবিরের মধ্যে। আজ দুলাভাই হওয়ার অধিকার খাটালো। আগুনে হাওয়া দেওয়ার জন্য মির্জা তো আছেই। এসে পুরো আস্ত একটা মিষ্টি শাবাবের মুখের সামনে ধরে বলে, এই নাও। শাবাব স্বাভাবিকভাবে প্রস্তুত ছুড়ে, কিসের মিষ্টি? আমার অনাগত সন্তানের মামার জন্য স্পেশাল ছানা মিষ্টি। চোখ দুটো আবিরের হাসিতেই আবদ্ধ। পলক ফেলেনি একবারও শাবাব। বাবা তো হয়েছে, মামা ব্যাপারটা অন্যরকম। আবির শাবাবকে এভাবে চেয়ে থাকতে দেখে সাহস করে বলে, তোমরা ভাই বোন এত এক্সপ্রেশনলেস কেন বলো তো? নর্মালি চুপচাপ থাকো, খুশি সংবাদে আশ্চর্য হও। বুঝলাম না। আরে ওর ইন্টারনাল সমস্যা আছে। মির্জা দুজনের মধ্যে বাম হাত ঢুকিয়ে বলে ওঠে। শাবাব রাগে দৃষ্টি ছুড়ে মির্জার দিকে। আবিরের হাত থেকে ছানা নিজের হাতে নিয়ে বলল, সত্যি তো? তোমার মধ্যে মির্জার আত্মা ভর করনি তো আবির? আবির জবাব দেয়,
সত্যিই বলছি, তুমি মামা হতে চলেছো খুব শীঘ্রই। বাচ্চারা অন্তত শাবাবকে হাসতে শিখিয়েছে। আবিরের কথায় ঠোঁট প্রসারিত হয়। মিষ্টি অত পছন্দ না হলেও পুরো ছানা মিষ্টি মুখে পুড়ে নিল। হাসি মুখে অভিনন্দন জানায় বোন জামাইকে। তার হাসি খুশি দুঃখ প্রকাশের দৌড় এতটুকুই। সাইফার তর সইল না, দ্রুত কল মেলালো শ্বশুর শাশুড়িকে। সবকিছুতে অতিরিক্ত উদ্দীপিত থাকে সে। মির্জা মিষ্টি গিলতে থাকা ফাহাদের দিকে চেয়ে বলল, হ্যাঁ, অন্যের মিষ্টি গিলে নতুন জামাই, নতুন জামাই থেকে নতুন বাবা আর হতে হবে না তোমার। তোমার পরে বিয়ে করে আবির রোষে আগে চলে গেল, আর তুমি এখনো খরগোশের মতন ঝিমাচ্ছ। মিষ্টিটা গলায় আটকে গেল যেন। মুখ ভোতা হয়ে গেল ফাহাদের। শাবাব কপালে আঙুল চেপে হাসছে তার মুখ দেখে। ফাহাদ নিজের পক্ষ হয়ে বলল, স্যার আমার বউয়ের বয়স কম, এখনো পড়ালেখা করছে, তাই আর কি। তুমি বুড়ো দামড়া হয়ে অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছো, একটা কেস ঢুকে দেই। 18-র উপরেই বয়স স্যার, ইলিগাল কাজ করিনি কোনো। আর আমার বয়স কি বেশি নাকি? আপনাদের চেয়ে অনেক ছোট আমি নিজেও। আপনার কফি। বাচ্চা দুটো ঘুমিয়েছে ঘন্টাখানেক হলো। ঘড়ির কাঁটায় রাত 1:24। শাবাবকে ছাদের এক কোণে বসে থাকতে দেখে কফি করে এনেছে সাইফা, শীত আসবে বলে। বাতাসে নব্য প্রেমের ঘ্রাণ নিয়ে বেড়াচ্ছে এই হিম বাতাবরণে পুরনো দুটো মানুষ। বিয়ের বয়স পেরিয়েছে 1.5 বছরেরও বেশি। আর প্রেমের? নিজের কফির মগটা হাতে নিয়ে শাবাবের পাশ ঘেঁষে বসল। নড়চড় অথবা কোনো প্রতিক্রিয়া পেল না তার কাছ থেকে। শূন্যে চেয়ে আছে এক মানব আনমনে। কাঁধে মাথা এলিয়ে দিতেই মুখ খুলে শাবাব বলে, তোমার সাথে আলাদা সময় চাচ্ছিলাম। এই তো আলাদা সময়, এখন এই মুহূর্তে। আমার নিজের তৈরি করা সময়, পরিস্থিতি। সাইফা আশ্চর্য হয়ে চাইল, শাবাবের দিকে বলল, কিভাবে? কোয়ে বলে তোমাকে তো পাওয়া যায় না। আমি আড়ালে একা থাকলে তোমার মধ্যে অন্যরকম উদ্রেক জাগে। এই কারণে জাল বিছিয়েছেন, জেনে শুনে একা বসে আছেন ছাদে। হ্যাঁ। ব্যর্থহীন স্বীকারোক্তি দিল। লুকানোর মতন যেন কিছুই নেই। সময় চাই, সিধা এসে বলবে না। লাভ করার পর জানাবে, এটাই চাচ্ছিল সে। ঠিক বলেছে, শাবাব উদ্রেক বেশি সাইফার। জানার প্রবল ইচ্ছে নিয়ে মাথা তুলে নিয়েছিল কাঁধ থেকে। পুনরায় সেখানে আবারও মাথা এলায় বলে, ভালো লাগছে। শাবাব দীর্ঘশ্বাস ফেলে বলল, বিগত সময়ের সব ভালো কিছুর পেছনে তোমার বিশাল অবদান আছে। আমি সেটা উপলব্ধি করি। মাথায় রাখো, আমি সেটা সত্যি উপলব্ধি করি। তাই বলে আবার পাখা মেলে আকাশ ভ্রমণে চলে যেও না। তোমার একটু প্রশংসা করলেই পরবর্তী 1 সপ্তাহের জন্য তুমি স্বপ্নের দেশে থাকো। প্রশংসা করতেও ভয় করে আমার। কাচের দেয়াল বিশিষ্ট বুড়োর মধ্যে চেয়ারে আয়েশি ভঙ্গিতে বসে আছে শাবাব। এক হাত সচরাচরের মতোই চেয়ারের পেছনে, পায়ের উপর পা তুলে ঠোঁট নাড়িয়ে কথা বলছে। অধরের এক কোণে কিঞ্চিত হাসি, মুখে তেমন গম্ভীরতা নেই। প্রথমবারের মতন শাবাবের হাসি মুখ পছন্দ হলো না সাইফার। কটমট করে চেয়ে আছে শাবাবের দিকে, কেননা তার সামনেই বসে আছে এক রমণী। তার সাথে আলাপ আলোচনা চলছে। নতুন সদস্য বুড়োর, জুনিয়র ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছে সে। সৌন্দর্যের অধিকারিণী নারীর মুখের হাসি যেন আরও তিক্ত করে তুলল সাইফার হৃদয়কে। কেন এত হেসে কথা বলতে হবে? শাবাবের সাথে এই সুন্দর ব্যবহার যায় না। মেয়েটি কথাবার্তা শেষে ফাহাদের সাথে চলে যায়। আজ তার ছোটখাটো একটা কেস, অভিজ্ঞতা অর্জনের জন্য পাঠানো হয়েছে তাকে। সাইফা চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। পিসির দিকে গভীর মনোযোগ নিবেশ করতেই মিনিট 10 মাঝে ভারী নিঃশ্বাস এসে পড়লে মনোযোগ নষ্ট হয়। চোখ তুলে চেয়ে দেখল এক হাত টেবিলে রেখে সামান্য ঝুঁকে আছে শাবাব। মেয়াজাজ কয়েক মিলি সেকেন্ড বিগড়ে গেল এই গুমড়ো মুখ দেখে। তেতো কলাই বলে ওঠে, কি সমস্যা? তোমার কি সমস্যা? ফিরতি প্রশ্নে থতমত খায় সাইফা সময় নিয়ে বলে, আমার কোনো সমস্যা নেই। তাহলে শকুনের দৃষ্টিতে চেয়েছিলে কেন? সাইফা তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, ও, আপনি আমার দৃষ্টি খেয়াল করেছেন? আমি আরো ভাবলাম আপনি মগ্ন অন্য কোনো মোহনীয় রূপে। সাইফার সাথে তার যাত্রা অনেক দিনের। প্রথম প্রেমের দৃষ্টি কবে দিয়েছিল সেটাও এক নিমেষে বুঝে গেছে শাবাব। এখন সে তার জীবন সঙ্গিনী, তার সন্তানের মা। বুঝতে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। শাবাব ঝাঁঝালো কণ্ঠে বলে, ফালতু কথাবার্তা বলবে না। একই সুরে সাইফা জবাব দিল, কেন বলবো না? আমি যখন জয়েন করেছি আমাকে তো হেসে স্বাগতম জানাননি, উল্টো মুখ কালো করেছিলেন। নতুন সদস্য, তাও আবার মেয়ে, হেসে হেসে কথা বলার কি আছে? আমাকে দেখলে তো হাসি আসে না কখনো। তোমার মুখে জোকস লেখা নাকি তুমি জোকার যে তোমাকে দেখে হাসবো? আমাকে দেখে হাসবেন কেন? আমি কে?
তুমি কে? শাবাবের প্রশ্নে বিমূঢ় হয়ে চাইল সাইফা। অদ্ভুত লোক তো বাবা, কেমন কঠিন মুখ বানিয়ে আগামাথাহীন প্রশ্ন করলো। সাইফা নখ ফুলিয়ে বলে ওঠে, আমি কেউ না। অপরাধ তদন্ত বিভাগ, চট্টগ্রাম ব্যুরোর সাইবার এক্সপার্ট ইন্সপেক্টর সাইফা শাবাব বেগ, মাদার অফ সুবাহ বেগ অ্যান্ড সুফিয়ান বেগ। এর চেয়ে বেশি তোমার কোনো পরিচয় নেই, এই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। শাবাব সরে গেল। তার বলে যাওয়া কথাগুলো মস্তিষ্কে ধারণ করে প্রতিক্রিয়া দেওয়ার পূর্বে শাবাব নিজের জায়গায় বসে পড়ল। যত অহেতুক ভাববে তত অহেতুক পূর্বে। কোনো এক গুণীজনের মুখে শুনেছিল, বয়স যতই হোক মনের মধ্যে একটা ছোট্ট অবোধ শিশু থাকে। নিজে যেখানে দুটো শিশুর মা, সেখানে তার এমন আচরণ দৃষ্টিকটু দেখালেও সাইফা মুখ ফুলিয়ে বসে আছে। তারও অধিকার আছে অভিমান করার, রাগ দেখানোর। একতরফার কত দেখতে চাই ধীরে ধীরে পরিবর্তিত শাবাবের রাগ ভাঙানোর গুণটাও আছে কিনা। তাকে যতটুকু চেনে সাইফার এমন চিন্তায় ড্রাম ভর্তি পানি পড়বে। শাবাব রাগ ভাঙাবে না একদমই। 99.99% শিওর সে স্বাভাবিক রাগ ভাঙানো আর মরুর মধ্যিখানে দাঁড়িয়ে পানি খোঁজা একই সমান। ঠিক তখনই সাইফার মন জবাব দেয়, মরুর বুকে বৃষ্টিও আশা করা যায়। চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছে নিজের জায়গায়, দৃষ্টি এড়াচ্ছে শাবাবের। লোকটার ভঙ্গিমায় কোনো পরিবর্তন নেই, চেয়ারে গায়েলিয়ে ব্যস্ত নিজের মতন। দুজনের এই ভাবভঙ্গি বিজ্ঞ এবং অভিজ্ঞতা সম্পন্ন মির্জার চোখ এড়ায়নি। দুজনকে অবজার্ভ করছে অনেক সময় যাবৎ। এক পর্যায়ে সে আড়মোড়া দিতে দিতে বলল, পীড়িতের কি জ্বালা, ক্ষণে ক্ষণে অভিমানে হয় মুখ কালা। শাবাব সাইফা একট্রে চোখ তুলে চায় মির্জার দিকে। চাহনিতে প্রশ্ন, জানতে চাইছে এই অর্থহীন বাক্যের কি কোনো যৌক্তিক অর্থ আছে। মির্জা দুজনের দিকে চেয়ে বলল, তোমাদের কিছু বলেছি, এভাবে চেয়ে আছো কেন? শাবাব বলে, এখানে আমরা ছাড়া আর কেউ নেই, একা একা কথা বলার স্বভাব ধরেছে। আমি নিজের সাথে কথা বলছি ভাই, নিজেকে এত ইমপ্যান্ট ভাবার কিছু নেই। তোমার ইমিডিয়েট মেন্টাল ট্রিটমেন্ট দরকার মির্জা। আমার ইমিডিয়েট 1 কাপ চা দরকার, যাই খেয়ে আসি। ততক্ষণে তোমরা কালামুখ ধলা করো, টাটা। বলে উঠে চলে গেল মির্জা। অফিস থেকে আজ দ্রুত ফিরেছে শাম্মা। আবিরকে কল করে জানায় আজ একাই ফিরে আসতে। তার মাথা ব্যথা বেড়েছে। বাড়ি ফিরে দেখলো ফ্রিজে রাতের জন্য খাবার অবশিষ্ট নেই। আজ হেয়ালি করে রান্না করেনি দুজনেই। ভেবেছিল বাহির থেকে খেয়ে ফিরবে। ডাক্তারের দেওয়া মেডিসিন নিয়ে মাথা ব্যথা সামান্য কমলে পেঁয়াজ কাটতে শুরু করলো শাম্মা। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ। দরজা খুলে দেখলো হাতে ব্যাগ নিয়ে রুনা বেগম দাঁড়িয়ে আছেন। মেয়েকে নাক টানতে দেখে চিন্তিত সুরে প্রশ্ন করলেন, তুই কাটছিস? শাম্মা প্রত্যুত্তরে হেসে বলে, পেঁয়াজ কাটছিলাম মা, কাটতে যাব কেন? রুনা বেগম ভেতরে আসতে আসতে বললেন, আবির কল করে জানালো তোর নাকি শরীর খারাপ। খুব করে বলল সে আসা পর্যন্ত যেন তোর সাথে থাকি, নিজে সামনে বসে খাইয়ে দেই। খাবারের পর নাকি তোর 2টো মেডিসিন আছে, সব জানিয়েছে আমাকে। দায়িত্ব দিয়েছে আজ সন্ধ্যা 7টা পর্যন্ত। কি বলেছে জানিস? শাম্মা এতক্ষণ যাবৎ মায়ের কথা মনোযোগ দিয়ে শুনছিল। লোকের কাছে শুনতে খুব সাধারণ মনে হতে পারে এই কথাগুলো, শাম্মার কাছে বিশেষ মনে হলো। আজকাল যে খুব বেশি গভীরভাবে অনুভব করে তাকে। নিজের অনুপস্থিতিতেও ব্যবস্থা করে ফেলেছে দেখভালের। মেয়েকে অন্যমনস্ক দেখে রুনা বেগম বাহুতে হাত রেখে বললেন, কি রে, কি ভাবছিস? না কিছু না, কি যেন বলছিলে? বলছিলাম আবির কল করে বলেছে সন্ধ্যা 7টা পর্যন্ত আমার বউয়ের দায়িত্ব আপনাকে দিলাম, একটু দেখে রাখবেন। বলে হেসে উঠলেন রুনা বেগম। সাথে শাম্মার ঠোঁটে প্রশান্তির হাসি ফোটে। মেয়ের সামনে ঝুঁকে থাকা চুলগুলোকে সরিয়ে দিয়ে বললেন, আমাদের বাড়ি এসে থাকলে কি হয় এই দিনগুলোতে? আমরা আগের যুগের মানুষ হলেও তো তোদের সাথে আমাদের চিন্তাধারা একটু হলেও উন্নত হয়েছে। শাবাবের মতনই আবির আমার আরেকটা ছেলে, ওটা ওরও বাড়ি। তোরা চলে যায় অন্তত তোর ডেলিভারির আগ পর্যন্ত। জানিস আমাদের ঘরটা এখন আলোকিত সুবাহ আর সুফিয়ানকে দিয়ে, তোরও ভালো লাগবে। আর তোদের চোখের সামনে পেয়ে আমরাও একটু স্বস্তি পাবো। শাম্মা জবাবে বলল, মা এটা আমার সংসার, তোমাকে দেখেছি আমাকে আর শাবাবকে একা হাতে সামলাতে, সাথে নিজের চাকরিও। তুমি পারলে আমি কেন পারবো না? যথেষ্ট স্ট্রং আমি মা। এই স্ট্রং থাকার পেছনে আবিরের অনেক বড় একটা অবদান আছে। কথায় আছে যা হয় ভালোর জন্যই হয়। একবার জানতে চেয়েছিলি তোর ভাগ্যটা এমন কেন?
এখন এখন কেমন তোর ভাগ্য? শাম্মা মায়ের কোলে মাথা রাখলো, নিজের পেটে আলগোছে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, খুব ভালো আমার ভাগ্য মা, সাথে আমার সন্তানেরও। আবির ফিরেছে সন্ধ্যা 7টায়। নিজের ডিউটি আওয়ার 1 ঘন্টা কমিয়ে নিয়েছে আজ। বাড়িতে বউ অসুস্থ। দ্রুত ফিরে এসে দেখলো রুনা বেগম বাড়িতেই আছেন। আবির জানতে চায়, মা আপনারা খেয়েছেন? হ্যাঁ, শাম্মা তো না খেয়ে ঘুমিয়ে পড়তে চেয়েছিল, আমি ওকে জোর করে খাইয়ে দিয়েছি, এখন ঘুমোচ্ছে। আর হ্যাঁ, ওর মাথা ব্যথাও কমেছে। স্বস্তি পায় শাশুড়ি মায়ের কথায়। কলিং বেলের আওয়াজ শাম্মার ঘুম ভেঙেছে। দুহাতে চুল পেঁচিয়ে খোপা করতে করতে বাহিরে এসে দাঁড়ালো। আবির ব্যাগ থেকে একটি গোলাপ বের করে রুনা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার বউ আর সন্তানকে দেখে রাখার জন্য অনেক ধন্যবাদ, এটা আপনার। পরপর আরো 2টো গোলাপ ফুল বের করে শাম্মার দিকে এগিয়ে দিয়ে বলল, একটা আপনার আর একটা ওনার। শেষ কথাটি তার অনাগত সন্তানের দিকে চেয়ে বলেছে। শাম্মার মায়া হলো এই ময়াময় পুরুষের মুখপানে চেয়ে। ইচ্ছে হলো কপালে চুমু খেতে গাঢ়ভাবে। মায়ের সামনে আর সম্ভব হয়নি। পাওনা রইল উপহারের বিনিময়ে উপহার। রুনা বেগমও ভারী খুশি। আবিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমরা থাকো, আমি আসছি। তোমার বাবা 100 বার ফোন করেছেন, ওই পুচকো দুটো পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে, গিয়ে দেখি কি অবস্থা, দরকার পড়লে ডাকবে। জি মা। বলে রুনা বেগম চলে গেলেন। আবির দরজা লাগিয়ে ফিরে আসে। তৃষ্ণা পেয়েছে। টেবিলে থাকা পানির জগের দিকে এগিয়ে যাওয়ার পূর্বেই শাম্মা হাত টেনে ধরল। উচ্চতায় অধিক আবির। খানিক পা উঁচু করে আবিরের কপালে চুমু খেয়ে শাম্মা বলে ওঠে, ভালোবাসি। সুফিয়ান সারাক্ষণ বাবা বাবা বলে চেঁচায়, কারণে অকারণে চেঁচায়। শাবাবের কানের কাছ থেকে পায়ের দিকে নেমেছে। এইটুকু পুচকে বাচ্চা আনন্দ বোধ করে শাবাবের পায়ের সাথে ঝুলে থাকতে। প্রথম প্রথম ভয় আর বিরক্ত বোধ করলেও এখন মানিয়ে নিয়েছে শাবাব। সুভা এখন বাবার চেয়ে বেশি মা ভক্ত। শাবাব বাড়ি ফিরে ঠেসে চুমু খেতে চাইলে নাক মুখ খামছে দিল। চেঁচিয়ে প্রথমবারের মতন ডাকলো, মা। সাইফা কেড়ে নেয় সুভাকে। আনন্দে আত্মহার আসে। শাবাব যেন এখনই কেঁদে দিবে তাদের মা জননী। আবেগে আপ্লুত হয়ে উঠবে। হলো তাই, কেঁদে ফেলে সাইফা। মেয়েটাও যেন মায়ের কান্না বুঝে। একের পর এক চুমু খেয়ে থামানোর চেষ্টা করে। মা মেয়ের আল্লাহর দিকে শাবাবের চোখ গেল নিজের ডান পায়ের দিকে। এখনো ঝুলে আছে এই ছেলে। শাবাব ঘাড় ঘুরিয়ে বলে, তুমি কি পায়ে ঝুলে থাকবে? সুফিয়ান মুখ তুলে চায়। পায়ে ঝুলে থেকে জুতোর ফিতা খুলেছে। বাবার প্রশ্নে ইঁদুরের মতন দাঁত বের করে হাসি ছুড়ে দিল। তার এরূপ কাণ্ডে শাবাব নিজেকে দমাতে পারেনি। মৃদু আওয়াজে হেসে ওঠে। এক হাতে সুফিয়ানকে টেনে তুলে নিল ঘাড়ে। সুভাকে আরেক দফা জোর করে চুমু খেয়ে ঘরে চলে যায়। শাবাবের চলে যাওয়ার পর সাইফা আবার সুভার দিকে চেয়ে বলল, আবার মা ডাকো। সুভা মায়ের কথা শুনল। পরপর মুখ ঘুরিয়ে ফেলল। এখন আর তার মুড নেই মা ডাকার। একবার ডেকেছে তাই ঢের। সাইফা হাল ছাড়েনি। আবারও বলল, আম্মু আরেকবার ডাকো প্লিজ। সুভা আকস্মিক চেঁচিয়ে ডেকে ওঠে, বাবা। সাইফার মেজাজ বিগড়ে যায়, বলে, হ্যাঁ বাপকেই তো ডাকবে, মা তো ভেলায় ভেসে এসেছে, সবাই মিলে অবহেলা করো আমাকে। সুভাকে নিয়ে ঘরে ফিরেছে সাইফা। এদিক ওদিক হেঁটে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। সুফিয়ান এখন আয়েশ করে ঘুমিয়ে বাবার পাশে। শাবাব পুপুর হয়ে ফোন দেখতে দেখতে ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পায়। ঠিক তার পাশ থেকেই আসছে। চাইল সাইফার দিকে। মুখে কালো মেঘের ঘন ঘটা। এখনও রাগটা কমেনি তার। সকালের বিষয়টা নিয়ে মেজাজ পাহাড় চূড়ায়। ফোন মুখের সামনে রেখেই খুঁটে খুঁটে পর্যবেক্ষণ করতে লাগলো। আগের চেয়ে অনেকটা স্বাস্থ্যবান সাইফা। সুভা সুফিয়ান জন্মের প্রথম কয়েক মাসে আরও বেশি ছিল। কাজের দায়ে মেইনটেইন করতে হচ্ছে স্বাস্থ্য। তখনও দেখতে খারাপ ছিল না, এখনও নেই। দৃষ্টি আকর্ষিত করে আছে শাবাবের, সাথে তার ভার মুখটা। গায়ের ঘ্রাণ মেখে থাকতে ইচ্ছে হয় মাঝে মধ্যেই। সময় সুযোগ হয়ে ওঠে না। এক ধ্যানে চেয়ে থেকে ফোন রেখে উঠে দাঁড়ালো শাবাব। সরাসরি এসে দাঁড়ায় সাইফার কাছে। সাইফা এড়িয়ে যেতে চাইলে হাত টেনে ধরল আর বলল, টিপিক্যাল ওয়াইফের মতন বিহেভ করবে না, তোমার ক্যারেক্টারের সাথে যায় না। সাইফা জবাবে বলে ওঠে, আপনি কি করে জানেন টিপিক্যাল ওয়াইফরা কেমন বিহেভ করে? শুনেছি, দেখেছি। আমারও অমনই হওয়া উচিত ছিল। একটু বেশি আন্ডারস্ট্যান্ড হয়ে নিজের কপাল পড়ছি। শোনো সাইফা, আমার ওই মহিলার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। হেসেছি সিচুয়েশনের দায়। ক্লিয়ার করছি বিষয়টা, আর ঝামেলা করো না। অভিমান আর রাগ জেনুইন কোনো রিজনে করবে, আলতু ফালতু বিষয় না। আমি ঝামেলা করছি? আমি চুপচাপ আছি, তাতেও আপনার সয় না। ছটফট করলেও আপনার ভালো লাগে না। করবোটা কি?
শাবাবের কপালের মধ্যিখানে কিঞ্চিত ভাঁজ পড়ে। সুবাকে সাইফার কোল থেকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। লাইট নিভিয়ে ফিরে আসে। সংসেজে দাঁড়িয়ে আছে সাইফা। আধারে রাগান্বিত মুখটা দৃশ্যমান নয়, তবে অনুভব করলো হাতে টান। দুহাত ঠেকেছে শাবাবের ঘাড়ে। কোমরে শক্ত দুহাতের বাঁধন একে অপরের কাছাকাছি অনুভব করলো। উষ্ণ নিঃশ্বাস মুখশ্রীতে আশ্রে পড়ল আগের পরিবর্তে। অস্থিরতা যোগ হতে শুরু করে। গোলাকার চাঁদের আলো সম্মুখে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখে পড়লে সাইফা ঘোরে আচ্ছন্ন হয়। শাবাবের চোখের দিকে চেয়ে থাকার এক প্রবল নেশা, ঠিক একই মাদকীয় দৃষ্টি যদি হয় তারও। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল সাইফা। আবেদনময়ী মুখশ্রী সাইফা স্বল্প দূরত্বটুকুও ঘুচাতে বাধ্য করে ওঠে। আকুল আকাঙ্ক্ষী হৃদয়ের তেষ্টা মিটে অধরষ্ট্রের জোরে। অনেকটা সময়ের ব্যবধানে অস্থির দেখালো শাবাবকে। কেশমালায় মুখ ডুবিয়ে সুস্থির করতে চাইছে। অতুষ্ণ পেশি বহুল বক্ষস্থলে মুখ লুকিয়ে সাইফা। নিস্তব্ধতায় আকস্মিক স্বর ভাসে। আমি হাসতে শিখেছি, তোমরা শিখিয়েছ। তোমাদের জন্যই সবকিছু, আমার নিজস্ব কিছুই নেই। সুভা এবং সুফিয়ানের প্রথম জন্মদিন আজ। আরও একটা বছর কেটেছে এই পৃথিবীতে, নতুন দুটো প্রাণের সাথে, যে নব্য প্রাণ দিয়েছে শাবাবের শক্ত কঠোর দেহে। সাইফাকে মাতৃত্ব আর পরিপূর্ণতা দিয়েছে। রুনা বেগম এবং লুৎফর বেগকে নিজের ছেলে মেয়ের শৈশবকে আরও একবার বাঁচার সুযোগ করে দিয়েছে। আবির এবং শাম্মার মনে একটা সন্তানের স্বাদ জাগিয়েছে। সুভাকে আজ পরিচ্ছে কম লাগছে না। দুধে আলতা গায়ের রঙে বেগুনি রঙের ফেরি ফ্রকটা গায়ের সাথে মিলেমিশে। মায়ের শখ ছিল মেয়ের কোকড়ানো চুলগুলো কখনো কাটতে দিবে না। জন্মের পর একবার চুল কাটা হয়েছে তার। শখ করে বড় করেছে মেয়ের চুল, আজ সাজিয়েছে নিজের মতন করে। মাথার পেছনে বকিলি পেটে বেঁধে দিয়েছে চুল। ছেলেকেও রাজপুত্র রূপে তৈরি করেছে বাবা। বোনের সাথে রং মিলিয়ে সাদা আর বেগুনি রঙের জামশুট। ছোট ছোট চুলগুলো সুন্দর করে সেট করে দিল বাবা। ঘরোয়া একটা আয়োজন, কাছের মানুষ ছাড়া আর কাউকে প্রাধান্য দেওয়া হয়নি। শাড়ি পরে শাবাবের কাছে এসে দাঁড়ালো সাইফা, কোলে তার সুভা। এসেই হাসি মুখে প্রশ্ন দিল, কেমন লাগছে আমাদের? সেদিন বলেছিল হাসতে শিখেছে। সেই হাসিটা ধূসর অধরের কোণে টেনে বলল। ও মাইক। সাইফা দুষ্টমির ছলে সুভার দিকে চেয়ে বলল, দেখো তোমার বাবা আমাদের প্রশংসা করেছে, এটা পৃথিবীর নবম আশ্চর্য। শাবাব জানতে চাইল, অষ্টম আশ্চর্য কি বলে তাহলে? আপনার আমাদের প্রতি ভালোবাসা, আমাদের নিয়ে চিন্তা করা, আমাদের কেয়ার করা। চক্ষু নত হয় শাবাবের। মাথা দুলিয়ে হাসলো। ফের দুজনের দিকে সরু চেয়ে বলল, আমি তোমার প্রশংসা করিনি, আমি আমার মেয়ের প্রশংসা করেছি। শাবাবের শুধরানো অসম্ভব, মেনে নিলেও মাঝে মধ্যে ইচ্ছে হয় না মানতে। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমার ছেলে কোথায়? ঠিক আমার পায়ের কাছে। সাইফা চোখ নামায়। সুফিয়ানকে দেখলো সব সময়ের মতন শাবাবের পা ধরে টানছে। সেও চোখ তুলে তাকায়। বিশাল চওড়া হাসি দিল মায়ের পানে। সাইফা বলে ওঠে, হে মা, এটা এখানে? আমি খেয়াল করলাম না কেন? বাচ্চাদের বাবার উপর থেকে নজর সরলে তারপর না বাচ্চাদের দিকে খেয়াল যাবে। সুফিয়ানকে কোলে তুলে বাহিরের দিকে হেঁটে চলে যায় শাবাব। রবিন আর রামসা এসেছে, সাথে রামসার ভাই জাহিনও। তাদের কোলে ছোট্ট একটা ফুটফুটে কন্যা। শাবাব অনেকটা অবাক হলো, এগিয়ে এসে হাত মেলায়। বাচ্চা মেয়েটির দিকে দৃষ্টি রেখে জানতে চাওয়ার আগেই রবিন বলে, এলিনা রবিন রোজারি, ও আমার মেয়ে। এখনো আশ্চর্যতা কাটেনি। মেয়েটির বয়স হবে 3-4 বছরের আশেপাশে। কার মেয়ে? কথাটি সাইফাও শুনতে পায়। শাবাবের মতন সেও অনেকটা বিস্মিত। রবিন হেসে বলল, জিসাস আমাদের গিফট পাঠিয়েছেন ওকে, আর আমরা গ্রহণ করেছি। আপনারা সবাই একে একে বাবা মা হচ্ছেন। আমাদের কি সকালাত নেই নাকি? জন্মদিনই কিন্তু আমরাই ওর বাবা মা। বোধগম্য হলো রবিনের কথা। শাবাব মৃদু হাসে। সন্তান তো সন্তানই, জন্ম দিয়েই বাবা মা হতে হবে। শাবাবের দৃষ্টি যায় চুপচাপ দাঁড়িয়ে থাকা জাহিনের দিকে। তার কাঁধে হাত রেখে প্রশ্ন করল, কেমন আছো জাহিন? জাহিন মাথা নাড়ালো, বলল, ভালো। জাহিনের কথাবার্তায় কোনো জড়তা নেই, নেই কোনো সংকোচ, শুধু একটু চুপচাপ আগের তুলনায়। অনেকটা সুস্থ সে, পাগলামো করে না আগের মতন। যারা শোক অনেকটা কাটিয়ে উঠেছে, জীবনে এগিয়ে যাচ্ছে। শাবাব ফের প্রশ্ন করল, পড়ালেখা করছো? ভবিষ্যৎ পরিকল্পনা কি? জাহিন সরাসরি জবাব দেয়, আমি ডাক্তার হতে চাই। শাবাব উৎসাহ দিয়ে বলল, ভেরি গুড, দোয়া রইল তুমি তোমার স্বপ্ন পূরণ করো। ধন্যবাদ।
এখানে উপস্থিত সকলেই পরিপূর্ণ, বাচ্চাদের নতুন প্রজন্ম, তাদের সকলের আনন্দ আর হইচইয়ে পরিপূর্ণ। সবার জীবনের এক একটি গল্প রয়েছে, রয়েছে সুখ দুঃখের সংমিশ্রণ। নিজেদের মধ্যেই সামলে নিয়েছে, তৈরি করেছে একে অপরের প্রতিটি ক্ষণ। ভয় হয় কখনো কখনো, যদি হারিয়ে যায় সময়টুকু, পড়ে জ্ঞাত হয় ভয়ে ভয়ে বেঁচে রইলে অন্তরে সুখ নামক শব্দটা কোনো কালে আসবে না। সুবা আর সুফিয়ানের প্রথম জন্মদিন কাটলো ভালোভাবেই। 4 জনকে একত্রে স্বয়ং সম্পূর্ণ মনে হয়েছে। এই পূর্ণতাকে স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করেছে ফাহাদ। মির্জার কৌতুকপূর্ণ কথাবার্তার সময়টাকে করেছে অনেকটা আনন্দময়। বাবা মায়েদের আড্ডায় চোখ পড়ে তাদের বাচ্চাদের প্রতি। এলিনা সুফিয়ানকে নিয়ে খেলছে। অন্যদিকে ঝামেলা বাঁধল মাহির আর সুভাইয়ের মাঝে। সুভাইয়ের চুল টেনে দেওয়ার দায়ে বাচ্চা হাতে চড় খেয়েছে আরেক বাচ্চা ছেলে। চড়ের পাশাপাশি খামচিরও শিকার হয়। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। তারও বয়স কম। মির্জা এক লাফে উঠে দাঁড়ায়, ছেলেকে কোলে নিয়ে কান্না থামাতে থামাতে বলল, হবু বউয়ের হাতে মার খেয়েছে আমার ছেলে, ব্যাপার না। অন্য সকলে কথাটি হেসে উড়িয়ে দিলেও তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল শাবাব। এইটুকু বাচ্চাদের বিয়ে শাদির পরিকল্পনা করছে মির্জা। মির্জা আবার বলল, থাক বাপ, কাঁদিস না। বেটা লোকের জীবনটা এমনই, ছোটবেলায় মায়ের হাতে উত্তম মাধ্যম, বড়বেলায় বউয়ের হাতে। দিস ইজ আওয়ার লাইফ। যার যার সন্তানকে ঘুম পাড়িয়ে আবারও একত্রে বসেছে সকলে। তবে ঘুমোলো না সুফিয়ান। অতিরিক্ত চঞ্চল আর অশান্ত ছেলে তার। দিনের বেলায় ঘুমোয়, রাতের বেলা জেগে থাকে। মির্জা, রবিন, ফাহাদ আর আবিরকে সামনে রেখেই ছেলেকে নিয়ে এদিক ওদিক হাঁটছে শাবাব। তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো রবিন আর মির্জা। হঠাৎ মির্জা বলল, শাবাবকে আমি একটা শুকনো শক্ত মাটির স্তর হিসেবে পেয়েছিলাম। তারপর একজন এসে সেই মাটিতে স্বস্তির বৃষ্টি ঝরায়, নরম হতে থাকে সেই স্বস্ত। আর বৃষ্টি শেষে যখন স্বস্তিটি বিকলিত হয়ে জমিনের সাথে মিশে নিঃশেষ হতে চলেছিল, ঠিক তখনই আরেকজন এসে তাকে নতুন গঠন দেয়। রবিন তাদের দুজনের দিকে চেয়ে বলল, একজন অনিচ্ছায় ভেঙে দিয়ে চলে গিয়েছিল, আরেকজন স্বেচ্ছায় করে নিয়েছে। হাসপাতালে করিডোরে দাঁড়িয়ে আবির দেখেছে মির্জাকে, দেখেছে শাবাবকে। আজ তার দিন এসেছে। পেটের মধ্যে কেমন যেন দলা পাকিয়ে যাচ্ছে। লেবার পেইন এত ভয়ানক। সাইফাকে নিজে নিয়ে গিয়েছিল হাসপাতালে। সামান্য ভয় পেলেও অনুভব করতে পারেনি তখন কিছুই। আজ যেন মনে হচ্ছে শাম্মার দেহের পীড়া সে অন্তরে অনুভব করলো। হাত পা জমে যাচ্ছে। হৃৎপিণ্ডের স্পন্দন ইতিমধ্যে কয়েকটা মিস করে গেল। বারবার মনে হলো সে নিজেই বোধহয় এই ভয়ে বাঁচবে না। শাবাব আবিরের পাশে এসে দাঁড়িয়ে বলে উঠল, আমি বলবো না শান্ত হও, বলবো ভয় পাও। এই ভয়ের পর যে সুখটা পাবে সেটার কাছে পৃথিবীর অন্য কিছু তুচ্ছ মনে হবে। আবির ঘুরে চায়, চোখ দুটো লাল হয়ে আছে তার। শাবাবের হাত ধরে জানতে চাইল, সব ঠিক হবে তো? মানুষের অঙ্গ কাটাছেঁড়া করার লোক ভয় পাচ্ছে? পাচ্ছে, কারণ ওই সামনের অপারেশন থিয়েটারে আমার পুরো হৃদয়টা আছে, আর এখানে শুধু আমার দেহটা। আবির আবেগপ্রবণ শুরু থেকেই। নরম কাদা মাটির মতন অন্তর। শাবাবের জানা আছে এই মুহূর্তে তার মতন শক্ত স্তম্ভ ভেঙে গুড়িয়ে গিয়েছিল। আবিরকে সান্ত্বনা দেওয়ার মতন কিছুই নেই। এই ভয়ের অনুভবে ভিন্ন কিছু আছে। যে এই সময়টার মধ্য দিয়ে যায় সেই বুঝতে পারে। হাতে কিছুই থাকে না, তারপর অন্তরে কত শত ইচ্ছে। ঘণ্টাখানেক পর যেভাবে তার সুভা সুফিয়ানকে আনা হয়েছিল ঠিক সেইভাবে নার্স কোলে করে নিয়ে এসেছে আবির আর শাম্মার সন্তানকে। আবিরের কোলে দিয়ে বলল, অভিনন্দন, আপনার মেয়ে হয়েছে। চোখের মধ্যে অশ্রুগুলোকে চাপা দিয়ে রেখেছিল। বাঁধ ভাঙল। বুক চিরে কান্নারা বেরিয়ে এলো চোখ বেয়ে। দুহাতে তার ছোট কন্যাকে বুকের মাঝে লুকিয়ে ফেলল আবির। নিঃশ্বাসের সাথে সাথে অনুভব করতে লাগলো তাকে। লুৎফর বেগ নাতনিকে কোলে তুলে নিয়ে বললেন, সৃষ্টিকর্তার দরবারে যা যা চেয়েছি আমাকে সবটা দিয়েছেন, আর কিছু চাওয়ার নেই। এখন মরেও শান্তি পাবো। তেতে উঠল শাবাব। কেড়ে নেয় ভাগ্নিকে। বাবার দিকে চেয়ে ঝাঁঝালো স্বরে বলল, আপনার মুখে ভালো কথা আসবে না কখনো? লুৎফর বেগ বলে উঠলেন, আমার মৃত্যুকে ভয় পাচ্ছে। শাবাব কোনো জবাব দিল না। রাগে দৃষ্টি ছুড়ে দেয়। মৃত্যু শব্দটি ভয়ানক, বেশ ভয়ানক। শুনতে চায় না শাবাব কোনোভাবেই, এড়িয়ে যেতে চায়। পালিয়ে বেড়ালো হয়তো রেহাই পাওয়া সম্ভব। এই চিন্তা চেতনায় আর কথা বাড়ালো না। শাম্মাকে কেবিনে শিফট করা হয়েছে। ছোট্ট বোনের দুপাশে সুভা আর সুফিয়ান। গালে হাত রেখে দেখছে তাকে। তার প্রতিটি ভঙ্গিতে অবাক হয়ে চেয়ে আছে। ক্ষুদ্র আঙুলগুলো ছুঁয়ে দিচ্ছে। পাশেই আবির শাম্মার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে নিঃশব্দে। শাম্মা বলল, এভাবে চেয়ে আছো কেন? দেখেছি আমার গিন্নিকে মা রূপে কেমন লাগছে। শাম্মা হেসে জানতে চাইল,
কেমন লাগছে? এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করার মতো না গিন্নি। আমার মেয়েটা জানো কার মতন হয়েছে? কার মতন? আমার মায়ের মতন চোখ আর হাসি ওর। ছবিতে দেখেছি মাকে, খালামণির মতন মুখটা। আবিরের কথা বলার ভঙ্গি নিতান্তই বাচ্চাদের মতন। এখনো হাঁপাচ্ছে লোকটা, অস্থির দেখাচ্ছে। তবে এত খুশি তাকে আগে কখনোই দেখা যায়নি। পুরো মুখটাই যেন মায়ের সাগর। শাম্মার কাছ থেকে কোনো জবাব না পেয়ে আবির জানতে চাইল, আমাদের মেয়েকে আমার মার খালামণির মতন বলেছি বলে কি তুমি রাগ করেছো গিন্নি? কেন রাগ করব? আমাদের আরিশা তোমার মা আর খালামণির প্রতিচ্ছবি। তোমার জীবনে রয়ে যাওয়া খালি স্থান পূরণ করতে এসেছে। আমাকে না জানিয়ে নামটাও রেখে ফেললে গিন্নি? শাম্মা মুস্কি হেসে বলল, শুনেছি বাবা মায়ের নাম যোগ করে আজকাল সন্তানের নাম রাখা হয়। আমিও সেই ট্রেন্ড ফলো করলাম। সবার চক্ষু আড়ালে ঝুঁকে এলো আবির। একের পর এক অনবরত চুমু খেলো শাম্মার সারা মুখে। হৃদয় শান্ত করে আবির বলল, তোমার সব কষ্ট শুষে নিলাম গিন্নি। আজ থেকে তোমাকে আরিশার মা বলে ডাকবো, আর তুমি আমাকে আরিশার বাবা বলে। তবে তোমার গিন্নি ডাকটা আমার ভীষণ প্রিয়। বয়স বেড়েছে কিন্তু লুৎফর বেগের খাবার তৈরির প্রতি আসক্তি শেষ হয়নি। দেহে বল কম। এখন নতুন নিয়ম করেছেন, চুলোর কাছে চেয়ার পেতে বসেছেন। বসে বসে আয়েশায় রান্নাবান্নার কাজটা সারবেন। ইউটিউবে দেখেছেন বাচ্চাদের কিভাবে খিচুড়ি খাওয়াতে হয়। সুভা আর সুফিয়ানও দাদার সাথে খুব মনোযোগী। চুলো থেকে একটু দূরে তারাও দুটো চেয়ার পেতে বসেছে। ফোনে ভিডিও চলছে আর লুৎফর বেগ নাতি নাতনির জন্য খিচুড়ি রান্না করছেন। প্রয়োজনীয় সব রকমের সবজি মিশিয়েছেন। সুভা আর সুফিয়ানের উদ্দেশ্যে বলে উঠলেন, মাস্টার শেফ দাদা ভাই, এই স্পেশাল খিচুড়ি এক্ষুনি তৈরি হয়ে যাবে। সুফিয়ানের কি যেন হলো। দাদা ভাইয়ের কথা শুনে এক লাফে নেমে পড়ে চেয়ার থেকে। পাশে রাখা আটার প্যাকেট টেনে নেয় হাত বাড়িয়ে। পুরো আটা গায়ে এসে পড়ে তার। সাদা ভূত সেজে দাদা ভাইয়ের কাছে দাঁড়িয়ে বলল, আমি ভূত। সুভা হাতে তালি বাজিয়ে হেসে উঠে ভাইয়ের এমন কাণ্ড দেখে। নিজেও নেমে আসে। সারা গায়ে আটা মেখে দুজনই ভূত সেজেছে। লুৎফর বেগের কপালে হাত। রুনা বেগম আরিশাকে কোলে নিয়ে দৌড়ে এলেন। এসে দুজন সাদা ভূতকে দেখে হাসবেন নাকি স্বামীর উপর রাগ দেখাবেন বুঝে উঠতে পারলেন না। বাচ্চাদের দেখাশোনার জন্য একজন রাখা হয়েছে। রুনা বেগম আর লুৎফর বেগের হাতের নাগালে নেই এই দুইজন। আরিশাও হাত পা ছোড়াছুড়ি শুরু করলো সুভার সুফিয়ানকে দেখে। সেও আগ্রহী বড় ভাই বোনের সাথে এই নতুন খেলায় যোগ দিতে। আরও বিপত্তি বাঁধল। শাবাব, সাইফা, আবির, শাম্মা ফিরে এসেছে। বাচ্চাদের চেঁচামেচি শুনে তারাও রান্নাঘরের দিকে আসে। শাবাব সুভার সুফিয়ানের কাছে হাঁটু গেড়ে বসে। আটা ছেড়ে ফেলতে ফেলতে বলল, কি অবস্থা? বাবা হয়তো রেগে যাবে বুঝতে পারে দুজনেই। রাগ হওয়ার পূর্বেই দুজনে একটে জড়িয়ে ধরল শাবাবকে। আদরে ভরিয়ে দিতে লাগলো, যেন চেয়েও রাগ করতে না পারে। হলোও তাই। রাগেরও দেখাতে পারেনি শাবাব। অন্যদিকে আরিশাকে কোলে তুলে আবির বলল, বাবাই আরেকটু বড় হও, তারপর ভাইয়া আপুর সাথে খেলা করবে, কেমন? আরিশা বাবার দিকে চায়, যেন বুঝলো তার কথা। দুহাতে আবিরের ঘাড় পেঁচিয়ে ধরে ফেললো যতটুকু নাগাল পেয়েছে। মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যায় শাম্মা আর আবির। শাবাব লুৎফর বেগের কাছে এসে প্রশ্ন করলো, এগুলো কি? আমার স্পেশাল খিচুড়ি। শাবাব বলে, আমার বাচ্চাদের পেট খারাপ করার চিন্তা? মানুষ হও বুঝলে, বয়স তো কম হলো না। ওদের আমি পালছি, খাবার তৈরি করে খাওয়াইছি। তুমি নিজের বাবা হয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াও। তোমার উচিত আমার পা ধরে বসে থাকা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। বুড়ো বয়সে মানুষ উল্টাপাল্টা প্রলাপ বকে আর আজে বাজে ইচ্ছে পোষণ করে। আসলে এখানে আপনার কোনো দোষ নাই। অন্যদিকে সাইফাকে পেয়ে মা মা বলে চেঁচামেচি শুরু করেছে। শেষপেশ মা বলাটাও শিখল। দুজনকে নিজের সামনে বসিয়ে খিচুড়ি খাওয়াতে খাওয়াতে শাবাব এসে হাজির। সাইফা দুজনের মুখ মুছিয়ে দিয়ে উঠে যেতে চাইলে শাবাব তা হতে দিল না। এসে তার কোলে মাথা রাখলো। সুভা সুফিয়ানকে টেনে নেয় নিজের বুকে। আবদার করল, মাথায় হাত বুলিয়ে দাও। সাইফা শাবাবের চুল সরিয়ে কপালে চুমু খেলো। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমাদের বিড়াল ছানা ওগুলো কত দ্রুত গতিতে বড় হয়ে যাচ্ছে। চোখ বুজে আছে শাবাব। শান্ত শীতল গলায় বলল, তাদের বেড়ে ওঠার প্রতিটা ক্ষণ আমি উপভোগ করছি। অত্যন্ত সুন্দর এই সময়গুলো। যেমন আপনার বদলে যাওয়া আমি উপভোগ করেছি। শাবাব চোখ মেলে চাইল। গোল গোল চোখে চেয়ে থাকা সুভার সুফিয়ানের দিকে ঘাড় ঘুরিয়ে চাইল একবার। দুজন মনোযোগ দিয়ে বাবা মায়ের কথা শুনছে, কোনো দুষ্টমি করছে না। শাবাব বলল, আমাদের বিয়ের প্রথম দিনটা ছিল ঠিক এমনই। তখন ওরা দুজন ছিল না আমাদের মাঝে।
ছিল সংকোচ, অনিশ্চয়তা। আমি নিজেকে এক একটা বদ্ধ উপন্যাস হিসেবেই জানতাম। তার ভেতরের লেখা শব্দগুলো পড়া সহজ ছিল না। তুমি সহজ করে দেখালে, এক একটা পাতা উল্টিয়ে পড়েছ, বুঝেছ, আমাকে উপহার দিয়েছ। আমি আজও অনুভূতি প্রকাশে কাঁচা। তুমি আমাকে আমার মতোই থাকতে দিয়েছ, একটুও পরিবর্তন করার চেষ্টা করনি। তোমার কোনো আবদার ছিল না, কোনো অভিযোগ ছিল না। সাইফা এই কাজটা সহজে কেউ পারে না। তুমি পারো বলে আমার মতন একজন মানুষের জীবনে তুমি। আমি ভাবতাম আমি জীবনে একা, তবে আমার জীবনে আমার বাবার মতন অদ্ভুত হাস্যকর একটা লোক আছে, মায়ের মমতা আছে, শাম্মার মতন একজন বদমেজাজি বোন আছে, মির্জা আবিরের মতন বন্ধু আছে, রবিন লোকটাও আমার সাথে কোনো না কোনোভাবে জড়িত, ফাহাদের মতন একটা জুনিয়র আছে, বিনা কারণে ভালোবাসে এমন একজন জীবনসঙ্গিনী আছে, আর আমাদের হৃদয়ের সর্বত্রই বিরাজমান দুজন, আমার সন্তান, আমাদের অংশ। সাইফা জবাবে বলল, আমি ভালোবাসতে চেয়েছি, রাজত্ব বিস্তার করতে চাইনি। আপনাকে আপনার মতো করেই ভালোবাসা যায়। লম্বা এক নিঃশ্বাস ফেলে শাবাব বলল, কখনো বলা হয়নি, ইচ্ছে হয়েছে কয়েকবার, পারিনি, আজ বলি। তোমাদেরকে প্রচন্ড রকমের ভালোবাসি।